ফিলিস্তিনের পক্ষে পুরো বাংলাদেশ এক। আমেরিকাতেও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। এ এক বিস্ময়কর গণজমায়েত দেখল বিশ্ববাসী। ফিলিস্তিনের পক্ষে এক অবিস্মরণীয় বিক্ষোভ ছিল যেন। দল, মত, পথ, ধর্ম নির্বিশেষে সবাই তীব্র প্রতিবাদ জানিয়েছে গাজা ও রাফার গণহত্যার বিরুদ্ধে। ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠে প্রত্যেকটি মানুষ তীব্র ভর্ৎসনা ও ঘৃণা জানিয়েছে ইসরায়েলি বাহিনী ও বর্বর নেতানিয়াহুর প্রতি। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়ে অনেকেই বলেছেন, যদি সরকার বা কেউ কোনোভাবে সুযোগ করে দেয় তবে ফিলিস্তিনে যেয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেবে প্রতিবাদী এই মানুষগুলো। ইসরায়েলে প্রবেশ করে বেনিয়ামিন নেতানিয়াহুকে তার বাড়ি বা কার্যালয় থেকে বের করে এনে কলজেটা ছিঁড়ে নিয়ে বিশ্বকে দেখিয়ে দেবে মুসলমানরা হেরে যায় না। মানবতাবাদী মানুষেরা বর্বর পাষাণদের বিরুদ্ধে এভাবেই লড়ে দৃষ্টান্ত স্থাপন করে। বাংলাদেশের এই ক্ষোভের আগুন যেন খোদ আমেরিকাতেও ছড়িয়ে গেল মুহূর্তেই। সেখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে আবারও একজোট হতে শুরু করেছেন। যদিও বহিষ্কারের মুখোমুখি হয়েছে তারা, তবুও আন্দোলন তারা থামিয়ে দেয়নি। যুক্তরাষ্ট্রে সম্প্রতি ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে অংশ নেওয়ার কারণে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারে সম্মতি দিয়েছে মার্কিন একটি আদালত। তাকে 1 মাস আগেই আটক করা হয়েছিল। 30 বছর বয়সী মাহমুদ খলিল যদিও যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, অর্থাৎ তিনি আমেরিকার গ্রিন কার্ডধারী এবং তার বিরুদ্ধে এর আগের কোনো অপরাধের অভিযোগ নেই। কারাগার থেকে এক চিঠিতে তিনি লিখেছেন, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধের সময়কার একটি অভিবাসন আইনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যেখানে বলা হয়েছে খলিলের উপস্থিতি আমেরিকার পররাষ্ট্রনীতিগত স্বার্থের বিরুদ্ধে। তবে আদালতের রায়ের অর্থ এই নয় যে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বিতাড়ন করা হবে। বিচারক মাহমুদ খলিলের আইনজীবীদেরকে আদালতে দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য 23 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন। মাহমুদ খলিল গত 8 মার্চ থেকে লুইজিয়ানা ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। তারপর থেকে তার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, মিছিল, সমাবেশ সবকিছুই হয়েছে। গ্রেপ্তারের দিন অভিবাসন কর্মকর্তারা তাকে বলেছিলেন ফিলিস্তিনের পক্ষে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণ করার জন্যই তাকে দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভের অন্যতম পরিচিত মুখ খলিল। ট্রাম্প প্রশাসন 1952 সালের যে আইনে তাকে আটক করেছে, সেই আইনে সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে আমেরিকায় কোনো ব্যক্তির উপস্থিতি যদি দেশটির পররাষ্ট্রনীতির সঙ্গে বিরোধপূর্ণ হয় তাহলে সরকার তাকে আমেরিকা ছেড়ে যাওয়ার আদেশ দিতে পারবে। বিচারক জানিয়েছেন, মাহমুদ খলিলের উপস্থিতি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে বিরূপ প্রভাব ফেলার বিষয়ে ট্রাম্প প্রশাসন যে কারণ দেখিয়েছে তা যুক্তিসঙ্গত। ফলে মাহমুদ খলিলকে বহিষ্কারের পথে হাঁটতে ট্রাম্প প্রশাসনের কোনো বাধা নেই। আদালতের রায়ের পর এতদিন ধরে নীরব থেকে আসা মাহমুদ খলিল বলেন, আপনি নিজেই আগে শুনানিতে বলেছিলেন এই আদালতের কাছে মৌলিক সুবিচার ও ন্যায়পরায়ণতার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। কিন্তু আজকে আমরা যা দেখলাম তাতে স্পষ্টই এই নীতিগুলির কোনোটিই আজ ছিল না। এমনকি এই পুরো প্রক্রিয়ার কোথাও এগুলো নেই। ঠিক এই কারণেই ট্রাম্প প্রশাসন আমাকে আমার পরিবার থেকে 1000 মাইল দূরের একটি আদালতে পাঠিয়েছে। মানবাধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ACLU আদালতের এই সিদ্ধান্তকে পূর্ব নির্ধারিত বলে মন্তব্য করেছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, প্রমাণ হিসেবে আদালতে যুক্তরাষ্ট্র সরকারের একটি নথি জমা দেওয়ার 48 ঘন্টারও কম সময়ের মধ্যে এই রায় আসলো। অথচ সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পাঠানো একটি চিঠি ছাড়া আর কিছু ছিল না। এটাই পরিষ্কার করে দিচ্ছে যে মিস্টার খলিল কোনো অপরাধ করেননি, বরং তার বক্তব্যের কারণেই এককভাবে তাকে নিশানা করা হয়েছে। সরকার, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর তরফ থেকে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ইহুদি শিক্ষার্থীদের হয়রানি ও সহিংসতা থেকে রক্ষা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও মাহমুদ খলিলের কর্মকাণ্ড আইনসম্মত ছিল। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েম গত শুক্রবার আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি তার সোশ্যাল মিডিয়ায় লেখেন,
যুক্তরাষ্ট্রে বসবাস ও পড়াশোনা করার জন্য ভিসা বা গ্রিন কার্ড পাওয়া এক প্রকার সৌভাগ্য, কিন্তু যখন আপনি সহিংসতাকে উস্কে দেবেন, সন্ত্রাসীদের প্রশংসা ও সমর্থন করবেন বা ইহুদিদের হয়রানির মুখে ফেলবেন, তখন আপনার আর এখানে থাকার কোনো অধিকার নেই। মাহমুদ খলিলের আইনজীবীরা বারবার বলছে, আদালতে মাহমুদ খলিলের বিরুদ্ধে ধর্মবিদ্বেষ বা সহিংসতা বিষয়ক কোনো প্রমাণ এখনও উপস্থাপন করা হয়নি। তার আইনজীবীকে মার্ক ভ্যান ডের হাউজ এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে যা চলছে সেগুলোর বিরুদ্ধে কথা বলার জন্য মাহমুদ খলিলের অধিকারের পক্ষে তারা লড়াই চালিয়ে যাবে। এই মামলাটির আবারও শুনানি হবে বলে তারা আশা করছেন। হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি টেইলর রজার্স এক বিবৃতিতে বলেন, আমাদের অভিবাসন আইন বাস্তবায়নের বিষয়ে ট্রাম্প প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ এবং যারা যুক্তরাষ্ট্রের জন্য বৈদেশিক নীতির দিক থেকে ক্ষতিকর তাদেরকে দ্রুত সরিয়ে দেওয়া হবে। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাবকে সৌদি আরব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। স্থানীয় সময় শুক্রবার তুরস্কের আন্তালিয়াতে গাজা যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজেদের অবস্থান ব্যক্ত করেন তিনি। সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে গাজায় নিত্য প্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবেই মেলানো যাবে না। গাজায় যেন কোনো বাধা ছড়া খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ করে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। প্রিন্স ফারহান আরও বলেন, ফিলিস্তিনের গাজার মানুষকে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত করা হচ্ছে। প্রায় 1.5 মাস আগে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। ওই সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি বিনিময় শেষ হয়ে যায় এবং যুদ্ধবিরতি চুক্তিটিও নড়বড়ে হয়ে পড়ে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, গাজাবাসীকে তাদের নিজ ভূমি থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে যাবেন এবং গাজাকে একটি আধুনিক শহরে পরিণত করবেন। তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে সৌদি। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি করতে মধ্যস্থতা করছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, এ নিয়ে এ দেশগুলোর ওপর তাদের আস্থা আছে এবং তারা এতে সমর্থন জানান। সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মন্ত্রীরা একটি যৌথ বিবৃতি দেন। সেখানেও সবাই উল্লেখ করেন, গাজা, পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে কোনো ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করাকে প্রত্যাখ্যান করেন তারা। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটি PA এর সাথে এই 3টি অঞ্চলকে একীভূত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। পশ্চিম তীরে PA এর শাসন থাকলেও গাজা শাসন করে হামাস। এছাড়া ইসরায়েল দখলদার বাহিনী হিসেবে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে যেসব বসতি স্থাপন ও সম্প্রসারণ করছে সেগুলোরও নিন্দা জানিয়েছেন তারা। ফারাহ আবু কায়নাসের স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। গত বছর ইসরায়েলের হামলায় এই তরুণী এতটাই আহত হন যে শেষ পর্যন্ত বাঁ পা কেটে ফেলতে হয়, যা তার ভবিষ্যৎ পরিকল্পনাকে অনিশ্চয়তায় ফেলে। এর মধ্য দিয়ে 21 বছরের ফারাহ গাজার হাজার হাজার অঙ্গহারা মানুষের তালিকায় যুক্ত হলেন। তিনি এখন একটি অস্থায়ী আশ্রয় শিবিরে থাকেন। নিজ এলাকায় একটি ফিজিওথেরাপি কেন্দ্রেও যাওয়া আশা করছেন, যেখানে তাকে একটি কৃত্রিম পা দেয়া হতে পারে বলে আশা করছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকার এক সময়ের প্রাণোচ্ছল তরুণী ফারাহ বলেন, ওই দিন আমি পায়ের চেয়েও বেশি কিছু হারিয়েছিলাম। আমার স্বপ্ন চূর্ণ হয়ে গেছে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে পড়াশোনার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এভাবে আহত হওয়ায় আমার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে 1200 জন নিহত হওয়ার পর শুরু হয় গাজায় হামলা। এতে এ পর্যন্ত 50,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,10,000-এর বেশি। গাজার উপকূলীয় ঘনবসতিপূর্ণ এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হন 20 লাখের বেশি মানুষ। ইসরায়েলের হামলায় গাজার পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, অঙ্গ হারান হাজার হাজার মানুষ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OCHA বলছে, পুরো গাজায় আনুমানিক 4,500 মানুষের কৃত্রিম পা লাগানো প্রয়োজন, আর যে 2,000 বাসিন্দা কৃত্রিম হাত পা পেয়েছেন তাদের রক্ষণাবেক্ষণ প্রয়োজন। গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির অর্থাৎ ICRC এর শারীরিক পুনর্বাসন কর্মসূচি পরিচালক আহমেদ মোসা বলেন, তাদের কর্মসূচিতে কমপক্ষে 3,000 জনকে নিবন্ধিত করা হয়েছে, যাদের মধ্যে 1,800 জনের অঙ্গচ্ছেদ হয়েছে। OCHA এবং ICRC অনুসারে আরও হাজার হাজার ফিলিস্তিনি মেরুদণ্ডের আঘাতে ভুগছেন অথবা দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি হারিয়েছেন। যুদ্ধে বিপুল সংখ্যক মানুষ আহত হওয়ায় চিকিৎসা দেওয়ার প্রচেষ্টা ধীর ও জটিল হয়ে উঠেছে। ICRCর কর্মকর্তারা জানান, গাজা উপত্যকায় কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মুসা বলেন, সঠিক কৃত্রিম অঙ্গ বা চলাচলের উপকরণ পাওয়া এখন ক্রমবর্ধমান চ্যালেঞ্জ।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় হামলা শুরুর পর 1 মাসের বেশি সময় ধরে গাজায় কোনো ত্রাণ সহায়তা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। পা হারানো ফারহা বলেন, তিনি জানেন না কখন কৃত্রিম পা পাবেন বা বিদেশে চিকিৎসা নিতে যাবেন। ইসরায়েলের হামলার সবচেয়ে বড় শিকার গাজার বেসামরিক মানুষ। তাদের মধ্যে 7 বছরের শাহজা হামদান রয়েছে। সে সাইকেল চালানো শিখতে চেয়েছিল। শাহজা বলছে, আমার বাবা আমাকে হাঁটতে যেতে বলেছিলেন, তারপর বৃষ্টির মতো আমাদের ওপর গোলা পড়তে শুরু করলো। একটি আমার পায়ে আঘাত করে, যার ফলে পা কেটে ফেলতে হয়েছে। আরেকটি গোলা আমার বাবার বাহুতে আঘাত করে। শাহজার 2বার অস্ত্রোপচার করা হয়েছিল। প্রদাহের কারণে আহত পা কেটে ফেলতে হয়েছে। শাহজা বলছে, আমি মায়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ি। তিনি আমার জন্য সব কিছু করেন। আমার জীবন আগের চেয়েও খারাপ। আহত হওয়ার আগে আমি খেলতে পারতাম। তার বাবা করিম হামদান জানান, শাহজার মানসিক স্বাস্থ্য আরও খারাপ হয়ে গেছে, কারণ সে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় রয়েছে। গাজায় কোনো কৃত্রিম অঙ্গ নেই। একমাত্র সমাধান হলো গাজার বাইরে চিকিৎসার জন্য যাওয়া। মেয়েটি অধৈর্য হয়ে উঠেছে, অনেক প্রশ্ন করছে, প্রতিদিন কাঁদছে। যুদ্ধের সময় গাজায় বেশ কয়েকটি চিকিৎসা মিশনের নেতৃত্ব দেয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যানেস্থেসিওলজিস্ট ইসমাইল মেহের বলেন, পর্যাপ্ত পরিচর্যার অভাবে আরও অনেকেই অঙ্গ প্রত্যঙ্গ হারাতে পারে। 99%-এরও বেশি অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে নিম্নমানের পরিস্থিতিতে। সঠিক জীবাণুমুক্তকরণ ও সরঞ্জামের অভাবের কারণে চিকিৎসকদের দোষ দেওয়াও যাচ্ছে না। কখনো এমন চিকিৎসক দ্বারা এ কাজ করানো হচ্ছে যিনি এ বিষয়ে বিশেষজ্ঞই নন। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।